সবাইকে স্বাগতম আজ রাতে এই ডেটা ভিত্তিক বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম আলোচিত নাম সিটি ব্যাংকের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। যে কোনো কোম্পানির আসল অবস্থা বুঝতে হলে শুধু খবরের হেডলাইন পড়াই কিন্তু যথেষ্ট নয়, দরকার এর ভেতরের আর্থিক ডেটাগুলো একদম চুলচেরা বিশ্লেষণ করা। তো চলুন আর দেরি না করে সরাসরি ডেটায় ঢুকে পড়ি এবং দেখি সংখ্যাগুলো আমাদের কি গল্প বলছে। শুরুতেই এই দারুণ সংখ্যাটার দিকে চোখ রাখা যাক। ৫৪%। হ্যাঁ, গত এক বছরে সিটি ব্যাংকের স্টক থেকে বিনিয়োগকারীরা ৫৪%-এরও বেশি রিটার্ন পেয়েছেন। ডেটা ঘাটলে দেখা যায় এক বছর আগে যে স্টকের দাম ছিল ২০ টাকার আশেপাশে, সেটা লাফিয়ে ৩১ থেকে ৩২ টাকায় পৌঁছেছে। একটা ফান্ডামেন্টাল স্টকের জন্য এক বছরে এত বড় রিটার্ন আসলেই বিশাল ব্যাপার। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এই জাদুকরী উত্থানের পেছনের আসল কারণটা কি? এই উত্থানের পেছনের সবচেয়ে বড় ক্লুটা লুকিয়ে আছে ভবিষ্যতের প্রজেকশনে। ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী সিটি ব্যাংকের নিট মুনাফা এবং শেয়ার প্রতি আয় বা ইপিএসে প্রায় ৩০% একটা বিশাল প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এর সাথে আছে ৩০% ডিভিডেন্ডের ঘোষণা, যার অর্ধেক ক্যাশ আর অর্ধেক স্টক। বুঝতেই পারছেন, এত চমৎকার প্রফিট মার্জিন আর ডিভিডেন্ডই বাজারে এই বিপুল উৎসাহ তৈরি করেছে। তো ব্যাংকটির সত্যিকারের সম্ভাবনা বুঝতে আমরা আজকের আলোচনাকে ৩ ভাগে ভাগ করেছি। প্রথমে আর্থিক ডেটার গভীরে যাব, এরপর প্রবৃদ্ধির আসল ইঞ্জিনটা খুঁজব, আর সবশেষে ডেটার ভিত্তিতে একটা ভ্যালুয়েশন বা মূল্যায়নের রায় দেখব। চলুন তাহলে একদম প্রথম ধাপে ঢুকে পড়া যাক, আর্থিক অবস্থার গভীর বিশ্লেষণ। যে কোনো ব্যবসার ক্ষেত্রে শুধু মুনাফা হওয়াই কিন্তু শেষ কথা নয়, বরং সেই মুনাফা কতটা দ্রুত বাড়ছে সেটা দেখা জরুরি। এই গ্রাফটার দিকে খেয়াল করুন, মুনাফার স্পিডটা রীতিমতো অকল্পনীয়। ২০২৩ সালে যেখানে মুনাফা ছিল ৬১৫ কোটি টাকার মতো, ২০২৫ সালে এসে তা লাফিয়ে ১৩২৪ কোটি টাকায় প্রজেক্ট করা হয়েছে। মানে মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রফিট প্রায় ডাবল। এর মানে দাঁড়ায় বার্ষিক প্রায় ২৫% প্রবৃদ্ধি। আর এর পাশাপাশি ইপিএস ৫ টাকা থেকে বেড়ে ৮.৭১ টাকায় দাঁড়িয়েছে। ডেটা একদম পরিষ্কার বলছে যে ব্যাংকটা দারুণ স্পিডে সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, ব্যাংকের ব্যবসায় শুধু অ্যাগ্রেসিভলি লোন দিলেই তো হলো না, সেই টাকা ফেরত আসাটাও তো জরুরি, তাই না? আর ঠিক এখানেই আসে এনপিএল বা নন পারফর্মিং লোনের বিষয়টা। সোজা কথায় খেলাপি ঋণ। একটা ব্যাংকের স্বাস্থ্য আসলে কতটা ভালো সেটা বুঝতে এই এনপিএল রেশিওটা চেক করা একদম মাস্ট। এখানকার ডেটাটা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই মুহূর্তে আমাদের পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি যখন খেলাপি ঋণের ভারে জর্জরিত, ইন্ডাস্ট্রির গড় এনপিএল রেশিও প্রায় ৩৪% পৌঁছেছে। মানে প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে ৩৩ টাকায় খেলাপি। সেখানে সিটি ব্যাংকের এনপিএল রেশিও মাত্র ৪.০২%। ভাবা যায়? ম্যানেজমেন্টের দারুণ চেষ্টায় তাদের ঐতিহাসিক ৬% এনপিএল থেকে এটা এখন ৪%-এর কাছাকাছি নেমে এসেছে। অ্যাসেট কোয়ালিটির দারুণ এক ইমপ্রুভমেন্ট এটা। তো তাদের এই যে ৪৪,০০০ কোটি টাকার বিশাল লোন বুক, এটা আসলে কিভাবে ছড়ানো আছে? ব্রেকডাউনটা দেখলে বোঝা যায় সিটি ব্যাংক এখনও কর্পোরেট লোনের ওপর বেশ হেভিলি নির্ভরশীল। মোট লোনের ৫৩%ই এখানে। অন্যদিকে রিটেল বা সাধারণ গ্রাহক পর্যায়ের লোন মাত্র ১৯%, যা ২০২০ সাল থেকে খুব একটা বাড়েনি। এখন প্রশ্ন আসতেই পারে, একটা সাস্টেনেবল গ্রোথের জন্য রিটেল আর এসএমই খাতে কি ফোকাস আরও বাড়ানো উচিত নয়? ব্যাংকের এফিসিয়েন্সি বা দক্ষতা মাপার আরেকটা দারুণ টুল হল কাসা রেশিও। এর মানে হল কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট। এই আমানতগুলোতে ব্যাংকে গ্রাহকদের খুব সামান্যই সুদ গুনতে হয়। কাজেই কাসা রেশিও যত বেশি হবে, ব্যাংকের ফান্ডের খরচ তত কমবে আর মুনাফা করার সুযোগ ততটাই বাড়বে। এই উচ্চ কাসা রেশিওর ম্যাজিকটা তাদের ব্যালেন্স শিট দেখলেই বোঝা যায়। ২০২০ সালে কস্ট টু ইনকাম রেশিও বা আয় ব্যয়ের অনুপাত ছিল ৫৭%, আর ২০২৪-এ সেটা দারুণভাবে কমে ৪১%-এ নেমে এসেছে। সাথে কাসা রেশিও বেড়ে ৪৫% হয়েছে। রেজাল্ট, খুব কম খরচে ফান্ড পাওয়ায় তাদের নিট ইন্টারেস্ট ইনকাম ডাবল হয়ে ২০২৪ সালে প্রায় ১৪০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সত্যি বলতে এটা ম্যানেজমেন্টের অসাধারণ দক্ষতারই একটা প্রমাণ। আমাদের আর্থিক বিশ্লেষণ পর্বের সামারি টানতে গেলে এই চমৎকার মেট্রিক্সগুলো চোখে পড়ে। নিড ইন্টারেস্ট মার্জিন বা এনআইএম চমৎকারভাবে ৫%-এ পৌঁছেছে, যা একটা হাইলি এফিশিয়েন্ট ব্যাংকের লক্ষণ। পাশাপাশি রিটার্ন অন ইকুইটি বা আরওই ২৬% ক্রস করেছে, আর রিটার্ন অন অ্যাসেটস কন্টিনিউয়াসলি ১%-এর উপরে আছে। সব মিলিয়ে ব্যাংকটি যে ভীষণ প্রফিটেবল আর সুশৃঙ্খলভাবে চলছে, ডেটা সেটাই প্রমাণ করছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, প্রবৃদ্ধির ইঞ্জিন। চলুন দেখি এই প্রবৃদ্ধি আসলে আসছে কোথা থেকে। এতক্ষণ তো দারুণ সব গ্রোথ দেখলাম, কিন্তু এই গ্রোথের আসল ইঞ্জিনটা কোথায়? আয়ের সোর্সগুলো ঘাটতে গিয়ে একটা মজার টুইস্ট পাওয়া যায়।
2015 থেকে 2019 পর্যন্ত ব্যাংকের আয়ের প্রায় 97% আসত কোর ব্যাংকিং ব্যবসা থেকে, কিন্তু 2020 থেকে 2024-এর ডেটা বলছে ভিন্ন কথা। এই সময়ে অভাবনীয় প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ থেকে আসা আয়, যা মোট আয়ের প্রায় 57%। এর মানে হল ভবিষ্যতে সুদের হার বা ইন্টারেস্ট রেট কমে গেলে আয়ের এই জায়গাটাতে কিন্তু একটু ধাক্কা লাগতে পারে। ঠিক এই কারণেই ভবিষ্যতের সাস্টেইনেবল গ্রোথের জন্য ডেটা আমাদেরকে পরিষ্কার দুটো স্ট্র্যাটেজি দেখাচ্ছে। প্রথমত, রিটেল আর এসএমই খাতে মনোযোগ বাড়ানো। দেশের যে বিশাল জনগোষ্ঠী এখনও ব্যাংকিংয়ের বাইরে, তাদের কাছে পৌঁছানোটা ভীষণ জরুরি। আর দ্বিতীয়ত, ডিজিটাল ইকোসিস্টেমের ম্যাক্সিমাম ব্যবহার নিশ্চিত করা। এটা করতে পারলেই লং টার্মে কোর ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে। ডিজিটাল ইকোসিস্টেমের কথা যখন উঠলই, তখন এই অবিশ্বাস্য মাইল ফলকটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 1 লাখ কোটি টাকা। হ্যাঁ, 2024 সালে সিটি ব্যাংকের ডিজিটাল অ্যাপ সিটি টাচের মাধ্যমে মোট লেনদেন এই বিশাল অঙ্কটা ক্রস করেছে। এটা শুধু সিটি ব্যাংকের জন্যই নয়, পুরো বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতের জন্যই একটা যুগান্তকারী অর্জন। এটাই হতে যাচ্ছে তাদের ভবিষ্যতের অন্যতম বড় শক্তির জায়গা। এবার চলুন আমাদের শেষ ধাপে যাই, ভ্যালুয়েশন বা মূল্যায়নের রায়। এত ভালো পারফরম্যান্সের পর ফান্ডামেন্টালের তুলনায় বর্তমানে স্টকের দামটা কি ঠিক জায়গায় আছে? স্পেসিফিক ডেটায় যাওয়ার আগে ভ্যালুয়েশনের দুটো বেসিক টার্ম একটু মনে করিয়ে দিই। P/E বা প্রাইস টু আর্নিংস রেশিও আমাদের জানায় কোম্পানি যে প্রফিট করছে তার বিপরীতে শেয়ারের দাম কত, আর P/PE বা প্রাইস টু বুক রেশিও শেয়ারের দামকে এর প্রকৃত নিট সম্পদের সাথে তুলনা করে। ভ্যালুয়েশন বুঝতে এই দুটো ম্যাট্রিক্স বিশ্বজুড়েই ব্যবহার করা হয়। তো লাখ টাকার প্রশ্ন হল, স্টকটি কি বর্তমানে আন্ডারভ্যালুড বা অবমূল্যায়িত? চলুন হিস্টোরিক্যাল ডেটার সাথে বর্তমানের তুলনা করে এই প্রশ্নের একটা গাণিতিক উত্তর খুঁজে বের করি। ডেটা বলছে 2015 থেকে 2000 সাল পর্যন্ত সিটি ব্যাংকের গড় পিই রেশিও ছিল 9.4 থেকে 10-এর কাছাকাছি, কিন্তু বর্তমানে সেটা মাত্র 4.56 অবস্থান করছে। ব্যাংকিং খাতের সার্বিক অবস্থাই হয়তো এর কারণ, তবে 8.71 টাকা ইপিএস ধরে রেশিওটা যদি তার ঐতিহাসিক গড়ে ফিরে যায়, তাহলে থিওরিটিক্যালি এই স্টকের ফেয়ার প্রাইস বা ন্যায্য মূল্য কিন্তু 70 থেকে 80 টাকার ঘরে পৌঁছাতে পারে। একইভাবে প্রাইস টু বুক বা পিবি রেশিওর দিকে তাকালে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যায়। ঐতিহাসিকভাবে তাদের পিবি রেশিও ছিল 1.5, কিন্তু এখন সেটা নেমে এসেছে 0.68-এ, মানে 1-এরও অনেক নিচে। প্রবৃদ্ধিতে থাকা কোনো ব্যাংকের পিবি 1-এর নিচে থাকা মানে কিন্তু আন্ডার ভ্যালুয়েশনের একটা স্ট্রং সিগন্যাল। এটা যদি আবার 1.5-এ ফিরে যায়, ডেটা অনুযায়ী ফেয়ার প্রাইস দাঁড়াতে পারে 50 থেকে 60 টাকার আশেপাশে। তো পুরো বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? ডেটা আমাদের অত্যন্ত স্ট্রং একটা ব্যালেন্স শিট আর হাইলি এফিশিয়েন্ট একটা ম্যানেজমেন্টের চিত্র দেখাচ্ছে। তবে এটাও স্পষ্ট যে ফিউচার গ্রোথ ধরে রাখতে হলে কর্পোরেট লোনের গণ্ডি পেরিয়ে রিটেল আর এসএমই খাতে এক্সপ্যানশনটা বাড়াতেই হবে। এখানে একটা বিষয়ে খুব পরিষ্কার করে বলে রাখা দরকার, আমাদের আজকের এই পুরো আলোচনাটা একদমই ঐতিহাসিক আর প্রজেক্টেড ডেটার একটা নিরপেক্ষ বিশ্লেষণ। এটা কোনোভাবেই স্টক কেনা বা বেচার জন্য কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রিকমেন্ডেশন নয়। যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজেদের নিজস্ব অ্যানালাইসিস করে নেবেন। শেষ করার আগে একটা ভাবনার জায়গা তৈরি করে দিয়ে যাই। সিটি ব্যাংকের এই দারুণ আর্থিক প্রবৃদ্ধি আর ডিজিটাল ব্যাংকিংয়ের আগ্রাসী পদক্ষেপ সব মিলিয়ে আগামী দিনে কি তারা বাংলাদেশের ব্যাংকিং খাতের অপ্রতিদ্বন্দ্বী নেতা হয়ে উঠতে পারবে? উত্তরটা সময় বলে দেবে। তবে ডেটা যে দারুণ একটা গল্প বলছে, সেটা কিন্তু আর অস্বীকার করার উপায় নেই। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী বিশ্লেষণে।